গল্প ইমপারফেক্ট কাপল, লেখায় রিমি ইসলাম। গানের তালে তালে উড়াধুরা নাচতেছি। এদিকে আমার নাচের খেলায় পরনের শাড়ি বইন কখন যে খুলে ছিটে পড়েছে খেয়াল হয়নি। বান্ধবী তিথি ইনিক করতেই চোখ দিয়ে দেখিয়ে দিলাম বউ দৌড়। কিন্তু এখানেও পাকে ব্যাচ। দৌড় দিতে হুশ হলো ওয়াশরুম কোন দিকে আমার জানা নেই। একে ওকে জিজ্ঞেস করে অবশেষে লেডিস ওয়াশরুম খুঁজে ঢুকে দরজা না লাগিয়েই আমার কাজে লেগে পড়ি। শাড়ির নাস্তানাবু ঢাল, সব কুচি খুলে একজোট পাকিয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। মাগো মা, জন্মে পড়ি নাই শাড়ি। তারপরে এই অবস্থা দেখে আমি শেষ। কোনোরকম যেন তেন ইউটিউব ঘেটে কুচি দিয়ে শাড়ি পরছি। ঠিক এই সময় হুড়হুড় করে কেউ একজন ঢুকে দরজা লাগালো। প্রথমে তো ধাক্কা করিনি, কারণ মহিলা টয়লেটে মহিলা ছাড়া আর কেউ ঢুকবে না সেটা নিশ্চিত। তবে বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, অস্পষ্ট কানে আসছে, যার অর্থ বুঝতে পারছি না। ও গড, আরিয়ান জাহিদ, প্লিজ ওপেন দ্য ডোর। দরজা ভেঙে ফেলার মতো বাইরে থেকে চিৎকার, আর সাথে ফ্রিতে লাথি তো আছেই। আমি কুচিতে ভাঁজ ফেলতে ফেলতেই বললাম, আপু প্লিজ দরজা খুলে দেন, কারো ইমার্জেন্সি হতে পারে। বই ওরে নির্ঘাত খেয়ে ফেলবে আমাকে। কথাটা ভরাট পুরুষালী গলায়, যা আমার হৃদয়ে গভীর কাঁপন ধরালো তৎক্ষণাৎ। আল্লাহ, লেডিস টয়লেটে ছেলে কি করে? খারাপ কোনো উদ্দেশ্যে আমাকে ফলো করে চলে এলো না তো? এবার চোখ পাকিয়ে তাকাতেই সাথে সাথে চোখ জোড়া আমার কোমল হয়ে উঠল। আতঙ্ক আর ভয়ের জায়গায় ঠোঁটে ফিনি হাসি এসে পড়ে গেল। বিশ্বাস হচ্ছে না, আমার সামনে আরিয়ান জাহিদ অর্ক, বর্তমানে জনপ্রিয় ইউটিউব সিঙ্গার, আমার সামনে দাঁড়িয়ে। তার কনসার্ট অ্যাটেন্ড করতেই তো ফ্রেন্ডদের সাথে এখানে আসা, আর এসেই মাঝপথে শাড়ি আমার সাথ ছেড়ে দিল। ছেলেটা দেখতে মহামারী ভাইরাসের মতো, আর বাস্তবে তাকে দেখে আমি আক্রান্ত হয়ে গেছি। একবার দেখলে দেখতেই ইচ্ছে হবে। পরনের ভোলা জিন্স, সাদা শার্টের উপর ভারী জ্যাকেট, মাথায় উইন্টার হ্যাট, ফর্সা স্কিনে চাপ দাঁড়িয়ে পড়ল। কি দারুণ দেখাচ্ছে তাকে। যাই হোক, আমি খুশিতে বাকবাকুম হয়ে বললাম, ভাইয়া আপনি? সত্যি এটা আপনি? একটু ছুঁয়ে দেখবো প্লিজ। আরিয়ান অর্ক কেমন নাচ ছিটকে নিল। বুঝলাম আমাকেও তার পাগল নাছর ফ্যানদের তালিকায় ছাড়া অন্য কিছু তো ফেলেনি। নিতান্তই বিপদে পড়ে লেডিস টয়লেটে ঢুকেছি, জেন্টসটা খোলা পাইনি। আই এম সরি। ইতস্তত করতে করতে অর্ক বলল। অর্ককে দেখে আমি যে কাজে এসেছি সে কাজ ভুলে গেলাম। কোথায় শাড়ি, কোথায় আমি? কুচি খুলে গড়াগড়ি দিচ্ছে মেঝেতে। আমি হা করে এখনো বিস্ময় কাটিয়ে উঠতে পারছি না। ভাবুন, আপনার প্রিয় সিঙ্গার আপনার সামনে দাঁড়িয়ে, তাহলে আপনি কি করতেন? আমারও ঠিক সেরকম অবস্থা। বাইরে অগণিত মেয়ে অর্ককে সামনাসামনি একবার দেখতে, একবার কথা বলতে হাহুতাশ করে মরছে। এদিকে সে নিজে আমাকে দর্শন দিতে এসেছে, আবার কথা বলছে। সোনায় সোহাগা কপাল আমার। অর্ক এতক্ষণে আমাকে ডাবাডাব করে দেখে নিয়ে প্যার চেঁচিয়ে অপর পাশে ফিরে বলল, আরে প্লিজ আপনার শাড়ি ঠিক করেন। মাই গড, অসংখ্য চিড়িয়া প্রাণীর হাত ছেড়ে শেষে এসে পড়লাম মহা অদ্ভুত চিড়িয়ার পাল্লায়। আজব, আমারও এতক্ষণে হুঁশ ফিরল কি হালে আমি তার সামনে রয়েছি। ঝটপট শাড়ির কুচি মুঠো ধরে কুড়িয়ে যাতা করে গুজে আঁচল ঠিক করে তাকে ডাকলাম, এবার তাকাতে পারবেন? অর্ক সেদিকে কর্ণপাত করল না। বাইরের শোরগোল আর শোনা যাচ্ছে না দেখে বলল, শুনুন তো, বাইরে ঝামেলা হচ্ছে কিনা? না না, খামোখা বাইরে ঝামেলা কেন হতে যাবে? অর্ক চোখ রাঙাতেই খেয়াল হলো তার ফ্যানরা এতক্ষণ পাগলের মতো ওয়াশরুমের বাইরে চিৎকার লাথি মারছিল। ভ্যাবলাকান্ত হেসে বললাম, ও সরি, মনে হচ্ছে ওরা চলে গেছে।
অর্ক এবার হাফ ছেড়ে বেঁচে তড়িৎ দরজা খুলে হুটহাট যেমন এসেছিল তেমনই বেরিয়ে গেল। এদিকে আমার ঘোর পুরো কাটেনি তখনও। পুনরায় কনসার্টে অ্যাটেন্ড করলাম। আরিয়ান জাহিদ অর্কের ব্রেক টাইম শেষ, আর মাত্র একটা গান নিয়ে এই কনসার্ট শেষ করবে বলল। তিথি জিজ্ঞেস করলো, এত দেরি হলো যে? আমি তাকে সব ব্যাপার খুলে বলতে যেও থেমে গেলাম। পরবর্তীতে বলে ওকে একেবারে চমকে দেব। কনসার্ট শেষ করতে রাত 10টা বেজে গেল। মজার ব্যাপার হলো যাবার আগে অর্ক আমাকে ভিড়ের মাঝে একবার দেখে নিয়ে গাড়িতে উঠে পড়ে। তিথি হিংসুটে গলায় বলল, বাপ্পা আরিয়ান জাহিদ অর্ক তোর দিকে তাকালো। ব্যাপার কি রে? আমি ব্যাপারটা জেনেও কেবল মুচকি এসে নীরবতা পালন করলাম। তিথি বিরক্ত হলো, তাই আর কিছু জিজ্ঞেস করলো না। বাসায় এসে লম্বা হয়ে শুয়ে এক ঘুমে রাত পার। সকালে উঠে নীলক্ষেত গেলাম কিছু বই কিনতে। আমার আবার বই দেখলে সবই নিয়ে নিতে ইচ্ছে হয়। একটার পর একটা হাতে নিয়ে পছন্দসইগুলো কিনে ফেলি। এভাবে 4টা বই সিলেক্ট করে 5 নম্বরটা হাতে নিয়ে গভীরভাবে যাচাই বাছাই করছি, ঠিক তখন দোকানের সহকারী ছেলেটা এসে বলল, সরি আপু, এই বইটা দিতে পারবো না, আপনি অন্যটা সিলেক্ট করেন। ইটস আ রিকোয়েস্ট। আমি অবাক হলাম, বললাম, বাট ভাইয়া বইটা ভীষণ পছন্দ, ইন্টারেস্টিং মনে হলো। সরি আপু, ওই ভাইয়াটা এই বইটা কিনে ফেলেছে। আমি সহকারী ছেলেটার ইশারা বরাবর চেয়ে বুক সেলফের ফাঁক দিয়ে কেবল একটা লোককে দেখলাম, তাও আবার পেছনে সাইড থেকে। বুঝলাম না দোকানে এই একটা বই নিয়ে কেন এত টানাটানি। আবারও ছেলেটাকে বললাম, আরেক কপি দিয়ে দেন। সম্ভব না আপু, এই রাইটারের সব কপি শেষে আমাদের হাতে মাত্র এই এক কপি অবশিষ্ট আছে। ওই ভাইয়া আমাদের পুরনো কাস্টমার। কাল ফোন করে আগে এই বইটার খোঁজ করে পড়ে বলে দিয়েছিল বইটা যেন কেবল তার জন্যই রেখে দেই। সরি আপু, এক্সকিউজ মি। আমার কোনো কিছু একবার পছন্দ হয়ে গেলে পরে জগতের শ্রেষ্ঠ জিনিস সামনে আনলেও আর পছন্দ হয় না। কি করি ভেবে একটা আইডিয়া মাথায় এলো। যদি ওই লোকটাকে রিকোয়েস্ট করি তবে নিশ্চয়ই না করবে না। এক্সকিউজ মি, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আমার বিনয়ী কণ্ঠের প্রভাবে লোকটা তার হাতে ধরা বই সেলফি রেখে আমার দিকে ঘুরল। কিন্তু এ কি? আবারও আরিয়ান জাহিদ ওর খোঁজে। এখানেও ওই যে বলে, আল্লাহ যখন দেন তখন সব উজাড় করে দেন। আজও তার পরনে ঢোলা জিন্স, তবে মাথায় উইন্টার হ্যাটের বদলে নর্মাল টুপি। চোখে বসানো সানগ্লাসটা খুলে বুকের টি শার্টে গুজে বলল, ইয়েস। এমন ভাবে বললো যেন আমাকে চিনতেই পারেনি। এতে অবশ্য আমি রাগ করতে পারছি না। সেলিব্রিটি মানুষ হাজারো লোকের সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, কতজনকেই বা মনে রাখবে। আমি বিনয়ী হেসে বললাম, আপনি যে বইটা কিনেছেন ওটা আমার সাথে এক্সচেঞ্জ করলে হয় না? বইটা আমাকে দিলে উপকৃত হতাম। সরি বলেই আবার সে বই দেখতে মন দিল। আমার মাথা ঘুরে গেল, ছেলেটার বিহেভ এত খারাপ কেন? গতরাতেও কেমন বাজে ব্যবহার দিয়েছে, আবার আজও এমন করছে যেন আমাকে তুচ্ছ ছাড়া অন্য কিছু ভাবছেই না। তবুও হাল ছাড়লাম না। আবারও হাসি বজায় রেখেই বললাম, একটু স্যাক্রিফাইস করেন ভাইয়া, বইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সেটা আমি তো আপনাকেও বলতে পারি যে একটু স্যাক্রিফাইস করেন। বইটা কারোর জন্য গিফট হিসেবে সিলেক্টেড, আপনার জন্য কিছু করার নেই। এক্সকিউজ মি বলেই সে গটগট করে হেঁটে চলে গেল। ওর গা থেকে তীব্র দেমাকের গন্ধ পেলাম। দেমাক দেখালো আমাকে? ও ব্যাটা নিজেরই কি মনে করে? আমি প্রচন্ড রেগেপন করি, বই আমি ওইটাই নিয়ে ছাড়বো। পেছনে পেছনে ঘুরতে লাগলাম। তার সিঙ্গার আমাকে এক চোখে দেখিয়ে মুখ দিয়ে একটা বিরক্তি সূচক শব্দ করলো। বুঝলাম আমার উপস্থিতি তার জন্য পীড়াদায়ক। সেলস থেকে বইটা নিয়ে কাউন্টারে দিল।
কাউন্টারম্যান বইটা আবার র্যাপ করতে শুরু করেছে। লাস্ট চান্স। মাথায় কিছু আসছে না, কি করব? হঠাৎ অর্ক বলল, আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, ছেলে দেখলেই আপনাদের রোগ শুরু হয়? তার উপর আমাকে দেখি সব রোগ চারা দিয়ে উঠল। আজব, কখন থেকে পোষা কুকুরের মতো পেছনে পেছনে ঘুরছেন? হোয়াটস দ্য প্রবলেম? এত রুড বিহেভে আমার প্রচন্ড কান্না পেল। এই আচরণটা কি আমার প্রাপ্য ছিল? ছিল না তো। তবে কোনো মানুষের কথায় এতটা কষ্ট পাইনি যতটা তার কথায় পেলাম। বললাম, আপনি একটা জঘন্য মানুষ। বইটা ভালোই ভালো বলছি, দিয়ে দিন। অর্ক ভ্রুতে ভাঁজ ফেলে বলল, নো, নেভার। ইউ ফুল। আমি অদ্রিজা, কখনো হারতে শিখিনি। তবুও আমি হতভম্ব বনে গেলাম। এত খারাপ বিহেভিয়ারের লোক কি করে বেস্ট ইউটিউব সিঙ্গার হয়? এই সুশ্রী চেহারার ভেতরের রং যদি পাবলিক দেখত তবে বুঝত। যাকগে, আমার এখন কাজ হাসিল করা বলে কথা। র্যাপিং শেষে দোকানি অর্ককে যেই না বইটা হাতে দিয়েছে অমনি আমি বইটা টান দিয়ে নিতে যেতে অর্ক আরো শক্ত করে তা ধরে ফেলে। আমি টানাটানি অব্যাহত রেখেই বললাম, বইটা দিন বলছি, ভালো মতো বলছি। এরপর আপনার রেপুটেশন পাবলিকের সামনে ধুলোয় উঠিয়ে ছাড়ব। অর্ক বলল, মাই গড, এ কোন তেদর মেয়েরে বাবা! সামান্য একটা বইয়ের জন্য এত সিন ক্রিয়েট? ছাড়ুন বইটা, আমাকে সমর্পণ করুন। প্যারামোর দেখেছেন কি? সব দেখবেন। আজব, ছাড়বো না। আমাদের এই হেন কর্মকাণ্ডে দোকানের সকল কাস্টমার থেকে শুরু করে দোকানদার পর্যন্ত জড়ো হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক দুজন মানুষের ছেলে মানুষই অনেকের চোখে বিদ্রুপের কারণ হয়েছে। ফলস্বরূপ গুটি কয়েক মেয়ের মুখে বেলেগা মূর্খ হাসি সেটে বসেছে। দোকানের সহকারী ছেলেটা রিকোয়েস্ট করে বলল, প্লিজ আপনারা এমন করবেন না। আশেপাশে প্রচুর লোক জড়ো হয়ে গেছে। অর্ক একবার আশপাশ দেখে নিয়ে সাথে সাথে বইটা ছেড়ে দিয়ে সহজ হয়ে দাঁড়ায়। হাজার হলেও সে তো ভীষণ পরিচিত মুখ। এ ধরনের আচরণে তার ভবিষ্যৎ খারাপ হতে পারে ভেবেও থেমে গেল। আমি খুশিতে গদগদ হয়ে বললাম, ইয়েস, আই উইন। অর্ক মুখ কুঁচকাল। ভিড় কমে মানুষ আবার নিজেদের কাজে লেগে পড়ল। দুই একটা পাবলিক অর্কার ছবি মোবাইলে ধারণ করে নিল। অর্ক মাথার টুপিটা আরো ভালো মতো দিয়ে সানগ্লাস ঠিক করে ফিসফিসিয়ে বলল, বইটা এখনো আপনাকে দেইনি। একটা ডিল করিয়ে আসেন। আপনি বইটা নিয়ে যান, তারপর পড়া হলে ফেরত দিবেন। আগামী শুক্রবার এখানে ঠিক এই সময় দেখা হবে। সাথে বই আনতে ভুলবেন না। এবং বইয়ে একটু দাগ বা ফাঁট পড়া চলবে না। আই রিকোয়েস্ট ইউ। কথাগুলো বলেই গটগট করে হেঁটে চলে গেল। আমি একটা কথা বলারও সুযোগ পেলাম না। বই নিয়ে বাসায় চলে এলাম। প্রথম ফোন করে তিথিকে সব বলতেই ও তো বিচলিত হয়ে পড়ল, সাথে হিংসেও করল। যে বইটার জন্য এত মান ইজ্জত ধুয়েছি তা হলো বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার। আমি পড়তে শুরু করলাম। বাইরে থেকে বইয়ের মলার যেমন ইন্টারেস্টিং, ভিতরটা তার চেয়ে বেশি মজার। দুদিনে বই পড়ে শেষ করলাম। বৃহস্পতিবার রাতে বইটা আবারও র্যাপ করবো ভেবে টেবিলে রেখে কষ্টে আনতে গেছি। বাড়িতে বাবা মা আর ছোট বোন নুক্তা ছাড়া কেউ নেই। আমার কোনো জিনিসে কারো হাত দেওয়ার পারমিশন নেই। কাজেই বইটা উন্মুক্ত রেখেই চলে গেলাম। তখন ঘটে বিপত্তি। হুটহাট নুক্তা এলো 2 মগ কফি হাতে। একটা আমার জন্য, অপরটা ওর নিজের জন্য। টেবিলে আকর্ষণীয় কভারের বই দেখে আগ্রহবশত হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিল। এক হাতে ধরা কফিতে চুমুক দিয়ে অপর হাতে বই নিয়ে বেশ হেলেদুলে পড়ছে নুক্তা। সেই সময় ঘটে আমার আগমন। নুক্তার হাতে বই দেখি আমার জান শেষ। এই মেয়ে ক্ষয়ক্ষতি ব্যতীত কোনো কাজ করতে পারে? স্টপ।
বলে চেঁচিয়ে উঠতে নুক্তার হাত হতে কফি গড়িয়ে পড়ল বইয়ের উপর। তারপর বইয়ে যাচ্ছে তাই হাল। আমার মাথা দুলে উঠল। অন্যের আমানত এনেছি, তার উপর ওই খাটাস ব্যাটা যদি দেখে তার বইয়ের এই দশা, তবে আমাকে বাংলাদেশ ত্যাগ করিয়ে ছাড়বে। মাথা হাত দিয়ে বললাম, আল্লাহ, তুই এটা কি করলি? নুক্তাও পুরো শকট। সে তড়িৎ অনিচ্ছুক এসে বলল, সরি রে আপি, বকিস না প্লিজ। ফ্যানের নিচে রাখলেই শুকিয়ে যাবে। গাধি, ফ্যানের নিচে শুকালেও দাগ তো দূর হবে না। এই বিপদ আমি উদ্ধার পাবো কেমনে? বই ফ্যানের তলায় রেখে শুকানোর পর দাগ আরো কটকটে হয়ে বসে গেল। বুঝতেই পারছেন, কফির দাগ মানে সুপার গ্লু আঠার দাগ। আমার মনে সেই দাগ লেগে গেল। আতঙ্কের ছাপ। রাতে ঘুম হলো না। কাল সকালে কোন মুখে বই নিয়ে যাব ভেবে পেলাম না। বইটা সুন্দর ভেজে র্যাপ করে সকালে নীলক্ষেতের উদ্দেশ্যে রওনা হলাম। নির্ধারিত দোকানে পৌঁছে দেখি অর্ক আগে থেকেই সেখানে উপস্থিত। তার উপস্থিতিতে একটু কেঁপে উঠি। শিরশির করছে সমস্ত শরীর। যদিও জানি ওর সামনে ধরা খাওয়ার কোনো চান্স নেই, তবুও সে যখন বাসায় যেয়ে বইয়ের নাস্তানাবুদ হাল দেখবে, তখন আমাকে আকাশ পাতাল ফুঁড়ে হলে নিশ্চয়ই খুঁজে বের করবে। তার মতন ভয়ঙ্কর ছেলে আমি দ্বিতীয়টা দেখিনি। সে পারবে না এমন কোনো কাজ নেই। কি বিচ্ছিরি ব্যবহার তার! আল্লাহ হেফাজত করো। অর্ক এর আমায় দেখে প্রথম হাসলো। আমি অবাক হই। বাবা, এই ছেলে দেখি হাসতেও জানে। রাবণের মুখে সন্ন্যাসীর হাসি। আমি কাছে যেতেই বলল, আসবেন ভাবিনি। তবুও গিফটের বই তো, না এসে উপায় নেই। আমি উদ্বুকের মতো হঠাৎ প্রশ্ন করে বসি, কার জন্য? অর্ক কেমন নাক ছিটকে বলল, আপনার না জানলেও চলবে। ইটস অ পার্সোনাল। ওকে, থ্যাংক ইউ। গুড বাই। আশা করছি আমাদের আর কখনো দেখা হবে না, কারণ আমি চাই না তা হোক। আমিও বেচারা ভাবে বললাম, আমার বই গেছে আপনাকে বারবার দেখতে। আমিও চাই না। গুড বাই। আমি বইটা ওর হাতে দিয়ে দোকান ত্যাগ করি। মনে মনে ভাবি, ব্যাটা এইবার বুঝবি ঠেলা। নির্ঘাত গার্লফ্রেন্ডকে দিবে বইটা। ওই মেয়ে যখন র্যাপ খুলবে তখনই হবে ধামাকা। নিশ্চয়ই ভাববে অর্ক তার সাথে দুষ্টু ফাজলামো কিংবা অপমান হেতু এমনটা করেছে। এটাই হওয়া উচিত ওই খচ্চর ব্যাটার সাথে। দুটো দিন ভালোই ভালো কেটে গেল। সদ্য সকালে উঠে চায়ের পেয়ালা হাতে বসেছি। আয়েশ করে চা খেতে খেতে নুক্তার সাথে গল্প জুড়েছি। নুক্তা উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, বইটা দেওয়ার পর লোকটা কিছুই বলেনি? অবাক করা ব্যাপারটা। আমি মুখ বেঁকে বলি, অবাকের কি আছে? ও বুঝলে তো আমাকে বলবে। বইটা এত পারফেক্টলি র্যাপ করে মুড়ে দিয়েছিলাম যে ব্যাটা বুঝতে পারেনি। নুক্তা হাসির সাথে আমিও। এমন সময় কলিং বেল বাজতে বিরক্তি নিয়ে নুক্তা খুলতে গেল। সে ফিরল হাতে একটা সুন্দর প্যাকেট নিয়ে। আমি ইশারায় প্রশ্ন করতে বলল, তোর পার্সেল এটা? কে দিল রে আপি? আমি কি জানি, দেখি দে তো। পার্সেলের প্যাকেট খুলে ভেতরে একটা র্যাপ করা বই আবিষ্কার করলাম। আমি আর নুক্তা হা হয়ে একে অপরকে দেখছি। কে দিতে পারে? আমি এবার ঝটপট খুলে যা দেখি তাতে চোখ দুটো আমার বিস্ফারিত। কি ভয়াবহ! সেই বইটা যেটা আমি অর্ককে দিয়েছিলাম। ভেতরে পৃষ্ঠা উল্টে দেখি কফির দাগটা ঠিক রয়েছে। নুক্তা ঢোক গিলে বলল, বুঝেছিস আপি? ওই লোক বাসার ঠিকানা পর্যন্ত বের করেছে, মানে ধরে নে যে কোনো দিন চলে আসতে কুণ্ঠাবোধ করবে না। ভেরি ডেঞ্জারাস। খুব ভয় করছে যে নুকু। আরে ধুর, রেখে দাও। যা হবার হবেই। তার কথায় আমার ভয় কমলো না। সেদিন পার হয়ে যখন অর্ক এলো না, তখন খুশি হয়েও আবার হতে পারিনি।
আজ আসেনি বলে যে কখনোই আসবে না তা বলা মুশকিল। সে আমাকে জব্দ করতে কি না করবে ভেবেই আমার রাতের ঘুম উবে গেল। সকালে ঘুম ভেঙে সব ভুলে গেলাম। নিত্যদিনের কাজ সেরে তিথিকে বলি জাহাঙ্গীরনগর ভার্সিটির সামনে আসতে। ওখান থেকে ওকে নিয়ে ভার্সিটিতে যেয়ে মারতে বসলাম। এখন ক্লাস অফ, তাই ফুল অ্যাট দ্য টাইম। বিভিন্ন কথা প্রসঙ্গে এক পর্যায়ে তিথি বলল, অর্কল স্যারের সাথে দেখা হয়েছিল গত পরশু। আমি পানির বোতল থেকে সবে পানি খেতে লেগেছি। এমন সময় এ কথা শুনে হেঁচকি উঠল ভীষণ। তিথি তড়িঘড়ি আমার পিঠে হাত বুলিয়ে বলল, ঠিক লাগছে? ওর কথার জবাব দেওয়ার অবস্থায় নেই। আমি পাল্টা প্রশ্ন করি, কোথায়, কিভাবে দেখা? তুই যেদিন থেকে বললি নীলকে তোর সাথে বই কিনতে যেয়ে দেখা, সেদিন থেকে মনে মনে প্ল্যান করি আমিও যাব। তাই সেখানে গিয়ে দেখি ছেলে হাজির। আমি তো বিস্মিত। একটা মানুষ প্রত্যেকটা দিন বইয়ের দোকানে কি করে? পরে আগ বাড়িয়ে কথা বলতে আমি শুরুতেই তোর পরিচয় দিয়ে বলি, আমি অদ্রিজার ফ্রেন্ড। প্রথমে চিনতে পারল না। পরে যখন বললাম ওই যে যার সাথে বই নিয়ে টানাটানি ওই মেয়েটার ফ্রেন্ড, তারপর চিনতে পারল। অর্ক বলল, ও নাকি তোর নাম অদ্রিজা সেটা জানি না। আমি কাপা গলায় বললাম, তুই কি আমার বাসার ঠিকানা ওকে দিয়েছিলি? আরে হ্যাঁ, ঠিকানার কথা শুনে মনে হলো। ও আমার কাছে তোর ঠিকানা আর ফোন নাম্বার চেয়েছিল তোকে থ্যাঙ্কস বলতে। তুই নাকি ফার্স্ট দিন ওকে অনেক হেল্প করেছিলি, লেডিস টয়লেটে ঢুকে পড়েছিল যেদিন। মরেছি, আমার মরার টিকিট কনফার্ম করে এসেছিস তুই তিথি। তিথির সাথে কথা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হই। একটা রিক্সার দেখা পেলাম না। কটকটে রোদের তাপে ঝলসে উঠছে পুরো শরীর। তখনই পাশে কেউ একজন দাঁড়িয়ে বলল, হাই মিস অদ্রিজা, হাউ আর দ্য ডে? কটকটে করে তাকিয়ে ঝাড়ি দিতে যাচ্ছি তখন দেখি ওই ছেলে এখানেও হাজির। অর্ক, আপনি? গিফট কেমন লেগেছে? আমি ঢোক গিলে বললাম, কার গিফট? কেনই বা গিফট? অর্ক সেসবের তোয়াক্কা করল না। একটা রিক্সা ডেকে বলল, উঠুন। আমি নাবালিকার মতো সব কথায় হ্যাঁ মিলিয়ে উঠে পড়তেই পাশে অর্ক বসে বসে। আমি এই ছেলে বাসা পর্যন্ত সাথে যাবে না তো? তাহলে আমার 12টা বেজে যাবে। অর্ক আমার নজর লক্ষ্য করে বলল, আপনাকে নিয়ে একটু ঘুমবো। সামনে কোথাও ফুচকার দোকান দেখলে রিক্সা থামিয়ে খাবো। খাবো বলতে আপনি খাওয়াবেন আমাকে? একটা ট্রিট পাও না আপনার থেকে? ট্রিট? জি। আপনি আমার বই অক্ষত রাখতে পারেননি, ট্রিট তো পাও নাই। আমি পড়ি ভীষণ বিপাকে। জানি না এ জল কতদূর গড়াবে। মনে হচ্ছে আমার জীবন তছনছ করেই ছাড়বে। অর্ককে ফোন দিয়ে যাচ্ছে তা জানা না থাকলেও এটা বুঝে ঘোর বিপদ ডেকে আনবে ছেলেটা। আরিয়ান জাহিদ অর্কের হাতে 4টা ফিল্ম সঙ্গের কাজ। এর মাঝে 2টা অলরেডি কমপ্লিট করেছে, তবে বাকি রয়েছে আরো 2টা। এ নিয়ে স্টুডিও থেকে বারবার কল আসছে। ও ধরতে পারছে না, কারণ এই মুহূর্তে সে ওই উদ্বুক মেয়েটার সাথে আছে। মেয়েটার জন্য তার ক্যারিয়ার নালাতে উঠে যায়। সদ্য নাম কামিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকবার চান্স পেয়েছে। ফিল্মি গান 4টে হিট হলেই আর তাকে ধরে কে? অর্ক রিক্সায় নড়েচড়ে বেড়াচ্ছে দেখে আমি দেবে বসতে সে আরো কাঁধে এসে বসলো। আমি সরে এলাম কিনারায়। এরপর আর সরলে সোজা নিচে পিচের রাস্তায় পড়ে হাত পা ভাঙতে হবে। আমি বিরক্ত হয়ে বললাম, ভাইয়া একটু চেপে বসেন প্লিজ। নিচে পড়ে গেলে আপনার ফুচকা খাওয়া বাদে আমাকে নিয়ে হসপিটালে দৌড়তে হবে। অর্ক আমার দিকে তাকিয়ে কেমন কেমন করে হাসছে দেখে ভয়ে আত্মা শুকিয়ে এলো। ছেলেটা হঠাৎ ট্রিট চাইলো, ব্যাপারটা কিছুতেই ভালো ঠেকেছে না। আমি তার সাধের বইয়ের 12টা বাজালাম আর সে কিনা শুধু ট্রিট নিয়েই আমার মাফ করে দিবে। ঘোর সন্দেহ মনে মনে। ব্যাটার মাথায় কি চলছে কে জানে। অর্ক কিছু বলল না। একটু পর রিক্সাওয়ালাকে থামতে বলল।
সামনে তাকিয়ে দেখি সারি বেঁধে 3-4টা ফুটকার ফ্যান। সে ভাড়া মিটিয়ে নিচে নামলো, সাথে আমিও। ভাড়া দিল দেখে ইতস্তত করে বললাম, ভাড়া দিলেন কেন? ট্রিট তো আমি দিচ্ছি, তবে ভাড়াও আমার পাল্লায় পড়ে। টাকা ব্যাক নেন। ইটস ওকে, তোমার কাছে জাস্ট ফুচকা খাবো, বাদ বাকি খরচ আমার। 1000 হলেও তুমি আমার ফ্যান লিস্টে পড়ো। আর ফ্যানদের জন্যই আজকের অর্ক তৈরি হয়েছে। সামান্য এইটুকু করা তো মাস্ট। বাহ, ছেলের কথা থেকে মধু খসে পড়ছে দেখে এবার ততটা খারাপ লাগছে না। তার জন্য আমার মনে আগে সেই ফিলিংস ফেরত আসছে। অর্ক বলল, মামা বেশ 2 প্লেট ফুচকা বানান, ঝাল একটু বেশি দেবেন। আমি অবাক হয়ে তাকালাম। ছেলেরা সাধারণ ঝাল একদম সহ্য করতে পারে না। এই ছেলে সম্পূর্ণ ব্যতিক্রম। 2 প্লেট বেশি ঝালওয়ালা ফুচকা খেয়ে কান দিয়ে গরম ধোয়া বের হবে। ফুচকা বানিয়ে দোকানি হাতে দিলে একটা আমাকে দিয়ে অপরটা অর্ক নিল। আমি বললাম, আমি খাবো না, তার উপর এত ঝাল খেতে পারবো না, আপনি শেষ করেন। অর্ক একটা মুখে পুরে বলল, ইয়াম্মি, খাও খাও, যা টেস্ট। ঝাল নেই, তুমিও খেতে পারবা। আমি ওর মুখের তৃপ্তিময় খাওয়ার ভঙ্গি দেখে সাহস করে প্লেট থেকে একটা ফুচকা মুখে নিতেই মরে যায় অবস্থা। বাপরে, ঝাল নেই নাকি ঝালের পুরো বংশ এখানে উপস্থিত। অর্কর কাছে এই জিনিস কিভাবে টেস্টি হয়? একটা ফুচকার বিনিময়ে 3 গ্লাস পানি শেষ করে কুকুরের মতো মুখা করে ঝাল কমানোর চেষ্টা করছি দিকে অর্ক প্লেট হাতে এসে খুন মেজাজে কি ঝালে তুঙ্গি উঠে আছে, তার উপর বিশ্রী হাসিতে গাড়ি করে জ্বলে উঠল। এত ঝাল, অথচ আপনি বললেন ঝাল নেই। মিথ্যা বলেছেন হ্যাঁ? অর্ক জবাব দিল না। ফুচকা খেয়ে টাকা দিয়ে বলল, একটু শপিং এ যাব, আই নিড সামওয়ানস হেল্প, ক্যান ইউ হেল্প মি? আমি যাব শপিং মলে, তা ওর সাথে? দুনিয়ায় লোকের অভাব পড়ছে, আমি কেন? মুখে কিন্তু না বলতে পারিনি, কারণ ইয়ে অনুতপ্তবোধ। তার গিফটের বইটা 1000 হলেও আমার থেকেই নষ্ট হয়েছে, তাই রাজি হয়ে গেলাম সাথে যেতে। শপিং মলে ঢুকতেই অর্কের কিছু পাগলা ফ্যান এসে হুড়হুড় করে জুটে যেতে আমি ছিটকে পড়লাম। কোথায় সে আর কোথায় আমি? অর্ককে ঘিরে ছবি আর লোকের ঢল নামায় আমাকে ধাক্কা মেরে চলে যেতে লাগলো পাবলিক। ফলে এত অত্যাচার শেষে ধপ করে নিচে পড়ে গেলাম। অর্কর সাথে এসে কোথায় ফেসে গেলাম। কোনরকম উঠে দাঁড়াতেই অর্ক ভিড় ঠেলে আমার হাত ধরে দিল বউ দৌড়। লোকজন পেছনে থেকে চেঁচিয়ে যাচ্ছে, অর্ক, অর্ক, প্লিজ একটু কথা বলবেন, 1 লাস্ট সেলফি। কিন্তু কে শোনে কার কথা? অর্ক আমার হাত ধরে দোতলায় উঠে দ্রুত একটা দোকানে ঢুকে পড়ল। তারপর হাফ ছেড়ে বলল, বাবা, এই ভয়েই কোথাও বেরোয় না। সেলিব্রিটি হলে এই এক ঝামেলা। পাবলিক আমাদের মানুষ না ভেবে এলিয়েন ভাবতে শুরু করে, যত সব। তারপরও বিরক্ত হলে তো আর চলে না। তখন আমার গানকে না শুনলে অর্কল স্টার হতে অর্কল রসগোল্লা হয়ে যাব ভেবেই মুখ বুঝে হাসি হাসি মুখে সেলফি তুলি। লে বেটা সেলফি লে। একটার পর একটা শার্ট, প্যান্ট আর হ্যাট সিলেক্ট করে সব আমার হাতে ধরিয়ে দিল। কারণ হিসেবে বলল, ওর কবজিতে নাকি গতরাতে লেগেছে। সোজা রোগে টান লেগে ব্যথায় নাকি কিছুই হাতে নিতে পারছে না। আমার তো মনে হয় ব্যাটা মিথ্যা বলছে। দিব্যি ফুচকার দোকানে প্লেট ধরে ফুচকা গিলল, তখন তো হাতে কোনো ব্যথা ছিল না। হঠাৎ কোত্থেকে ব্যথার আমদানি আল্লাহ মালুম। সর্বদিন অর্কর পেছনে শপিং মল ঘুরে দুপুর গড়িয়ে পড়ল। খিদেও পেট মোচড় দিচ্ছে, অথচ একবার বলছে না, চলো খেয়ে নিই। এত উপকার খালি পেটে দিয়েই চলেছি। কিপটে বেটা। কেনাকাটা শেষে ফাইনালি একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খাবার অর্ডার করলো। বুভুক্ষ আমি কথা না বলে খাওয়া শুরু করি। খেতে খেতে অর্ক বলল, শোনো, তোমাকে তুমি করে বলছি, কিছু মনে নিও না। আমি সরল হেসে বুঝালাম, কিছু মনে করছি না। অর্ক আবার বলতে লাগলো, তোমার ফ্রেন্ড কি যেন নাম মনে পড়ছে না, ওকে বলো কাল একটু আমার সাথে দেখা করতে।
না হলে ওর নাম্বার আমাকে দাও, কথা বলে নিব। এত ক্ষুধার্ত যে খাওয়ার মাঝে ওর বেশি কথা কাটালাম না, সোজা তিথি নাম্বার দিয়ে দিলাম। খাওয়া শেষে অর্ক আমাকে রিক্সা ঠিক করে দিল। আমি সৌজন্যমূলক বললাম, আপনি যাবেন কিসে? আমার গাড়ি আসছে, ড্রাইভার অন দি ওয়ে, বাই। রিক্সা ছেড়ে খেয়াল হলো অর্কর গাড়িটা আগে আসতে বললে কষ্ট করে একই রিক্সায় গা ঘাসাঘাসি করে তার সাথে যেতে হতো না। আচ্ছা খচ্চর ছেলে, শুধু শুধু মানুষকে ভোগান্তি পোহাতে ফেলে। বাড়ি পৌঁছে দেখি তিথি হাসি মুখে দরজা খুলছে। ওকে দেখে আমার আর বুঝতে বাকি নেই আজ তার মনে লাড্ডু ফুটছে। যখনই কোনো খুশির ব্যাপার তার লাইফে ঘটে তখনই সে আমার বাড়ি হাজির হয়। সারা রাত প্যান প্যান করে, নিজেও ঘুমায় না, আমাকে দেয় না। বেস্ট একটা খবর আছে রে, তুই জলদি ফ্রেশ হয়ে আয়। তিথির কথায় মাথা ব্যথা নেই আমার। ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিলাম। উঠলাম সন্ধ্যায়। পাশে দেখি তিথি আর নুত্তা হা হয়ে বসে আছে। আমায় জাগতে দেখে নুত্তা বলল, তিথি আপু তুই যতক্ষণ থেকে ঘুমাচ্ছিস ততক্ষণে ধরেই বসে আছে। কি নাকি জরুরি খবর দিতে তার প্রাণ হাঁসফাঁস করছে। তিথি নেকা কেঁদে বলল, এত নির্দয় তুই যে, আমি কতবার বললাম কথা আছে তাও তুমি ঘুমাই গেলি। ড্রামা করিস না, ভীষণ টায়ার্ড ছিলাম বলে ঘুমাই পড়ছি। এখন যা বলবি বল। তিথি ঠোঁটে হাসি ফুটল, বলল, অর্ক আমাকে জব দিয়েছে, তার পার্সোনাল পিএস, প্রাইভেট সেক্রেটারি। ক্যান ইউ বিলিভ? অর্ক আমাকে জব অফার করছে। আমি তো শুনি একবার জ্ঞান হারিয়েছি। তারপর উঠেই সোজা তোর কাছে দৌড়। এখন বল নিউজটা গ্রেট কিনা? আমার মাথা টনটন করতে লাগে। অর্ক তাকে কখনই অফার করেছে? কেবল তো রেস্টুরেন্টে আজকে তিথির নাম্বার নিল। তাহলে আমাকে রিক্সায় উঠিয়ে দিয়েই কি তিথির সাথে কথা হয়েছে? ছেলের এত কিসের তারা? বুঝছি না ব্যাপারটা। তাছাড়া সারা জাহানে এত মানুষ থাকতে তিথিকে কেন? যার সাথে অর্কর মাত্র কয়েক সেকেন্ডের কথা হয়েছে। আমাকে এভাবে চুপ করে থাকতে দেখে তিথি বলল, জেলাস। হা, বেশি করে জল। তোর প্রিয় সিঙ্গার এখন 24 ঘন্টা আমার চোখের সামনে থাকবে। মাঝে মাঝে আমাদের আই টু আই কন্ট্যাক্ট হবে। ইস, ভাবতেই শিহরিত আমি। বাই দা ওয়ে, কাল তোকে সাথে নিতে বলেছে। তোর অনেক ফেভার তার উপর বলেই জীবনের অনেক মুখ্য মুহূর্তে তোকে পাশে রাখবে। কাল সকালে আমরা একসাথে যাব। কত মজা হবে। আমার পুরো ঘুমের রেশ উবে গেছে। আমি 100% নিশ্চিত অর্ক আমাকে জব্দ করতে এক কদম পিছুবা হবে না। আজ যে রাম খাটুনি কেটেছি, না জানি আগামীতে এর কত খাটতে হয়। ফেভারিট সিঙ্গার এখন আমার জীবনে অভিশপ্ত সিঙ্গার। স্টুডিওর লোকগুলো অদ্ভুত চোখে আমাকে এবং তিথিকে দেখছে। অর্ক প্র্যাকটিস রুমে থাকার দরুন আমাদের অপেক্ষা করতে হবে। প্রায় 1 ঘন্টা পর অর্ক বেরিয়ে আসলো। ওর চোখ লাল, মেজাজ খিটখিটে বোঝাই যাচ্ছে। কোনো একটা ব্যাপারে নিশ্চয় ভীষণ আপসেট। তবুও আমাদের দেখে হালকা হেসে বলল, তোমরা অনেকক্ষণ ওয়েট করলে তার জন্য সরি। আমার কাজের প্রেশার ইদানিং একটু বেশি যাচ্ছে। তিথি বলল, সে বুঝতেই পারছি। অর্ক পুনরায় হাসে। তারপর আমার দিকে তাকিয়ে বলে, কি অবস্থা অদ্রিজা? আমার তো সকাল থেকে খেটে খেটে পেট ফাঁকা। কিছু অর্ডার করি? কি খাবে, পিৎজা? আমার কোনো কিছুতেই প্রবলেম নেই। অর্ক কুইক ফোন করে পিৎজা অর্ডার দিল। তিথি মিটমিট করে হাসছে। আমাকে চুপি চুপি বলল, দেখছিস ছেলেটা আমাদের কত খাতির যত্ন নিচ্ছে। আমি তো ডাবল ফিদা। তিথির কথাটা শুনতে মন্দ না হলেও আমার ভেতরে এর প্রভাব পড়ল না। অর্কর মাঝের হেয়ালিপূর্ণ আচরণ আমাকে ডিপ্রেশনে ফেলে বারবার। প্রথম দিকে তার প্রতি আমার মনে যে সফট কর্নার ছিল এখন তা শূন্যের কোথায় ঠেকেছে। পিৎজা ডেলিভারি দিতে এলো একটা কম বয়সী ছেলে। পেমেন্টের বেলায় এসে অর্ক আমাকে ইশারায় ডাকলো। তিথি আর আমি রুমের কোনার দিকের সোফায় বসেছিলাম।
ওর ডাকে উঠে যেতেই বলল, টাকা দাও, বিল পে করবো। আমি তাজ্জব হয়ে দাঁড়িয়ে ওকে দেখছি। আমি কেন পে করব? সেদে নিজেই অর্ডার করলো। একবারের জন্য তো আমি বলিনি অর্ডার করতে। মনে মনে শত গালি আর প্রশ্নের তুফান থাকলেও বাস্তবে চুপ করে থাকলাম। অর্ক আবার বলল, কি হলো? টাকা দাও। নেই। কত? দাঁত চেপে বললাম, 2700 টাকা মাত্র। 2700? এই আপনি পাগল? অর্ক ভ্রু নাচিয়ে বলল, 3 জনের জন্য 3টে অর্ডার করেছি। আমি বসে গিলবো, তোমরা কি চেয়ে দেখবে? বের করো বলছি টাকা। এটাও তোমার তরফ থেকে আমার পাওনা ট্রিট। মারি চেপে সহ্য করে পার্স থেকে টাকা বের করে দিলাম। টাকাগুলো দিতে এত কষ্ট হচ্ছিল। আম্মুর কাছে আবদার করে একটা ড্রেস কিনতে কত প্যান করে 3000 টাকা নিয়ে বেরিয়েছিলাম। প্ল্যান মতো এখান থেকে বেরিয়ে শপিং মলে যেতাম। হাতে বাকি মাত্র 300 টাকা। জামা কেনা আমার ল্যাটে। অর্ক গোগ্রাসে পিজ্জা গিলছে। তিথিও বেশ স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। কিন্তু আমার মনে হলো ওরা আমার টাকা ছিঁড়ে খাচ্ছে। কোনো মতে এক টুকরো খেয়ে বাকিটা রেখে দেই। তিথির পিএস হবার চাকরি কনফার্ম হলো। চলে যাবার পূর্বে অর্ক রিকোয়েস্ট করলো তার গান গাওয়া শুনে যেতে। অর্থাৎ সে এখন গাইবে আর আমরা বাহবা দিতে বসে থাকবো। এর কোনো মানে হয়? অর্ক রেকর্ডিং রুমে গ্লাসের ওপারে আর আমরা এপারে। সাউন্ড বক্সে ওর গান শুনে মুগ্ধ হচ্ছে বরাবরের মতন। নতুন করে ফ্যান হয়ে গেলাম আবারও। গান শেষে এপারে করতালির ধ্বনিতে ভেসে উঠল। অর্ক গ্লাসের এপাশে এসে সবার উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ গাইজ, ইট ইন্সপায়ার মি আ লট। মিউজিক ডিরেক্টর তার প্রশংসায় পঞ্চমুখ। সবার সাথে কথোপকথন শেষে হঠাৎ করেই অর্ক বলে উঠল, অদ্রিজা নামক আমাদের সামনে অবস্থিত মেয়েটার গলাও বেশ সুন্দর। হয়ে যাক, একটা সং নিয়ে শোনাও। যদি পারফেক্ট হয় তবে আমার অপোজিট ফিমেল ফ্রেন্ডটা তোমার নেওয়া হবে। আমি চোখ গোল করে অত্যাধিক বিস্ময়সূচক দৃষ্টিতে তাকালাম। কিন্তু কে শোনে কার? অর্ক আর তিথি যাচ্ছে তাই করে আমাকে ফোর্স করলো। এক প্রকার অসহ্য হয়ে গেলাম। মাইক্রোফোনের কাছে দাঁড়িয়ে কি গাইবো করে যখন দিশেহারা, তখন একটা নিজের মতো 2 লাইন নিয়ে নিলাম। ভালো লাগে না এত যন্ত্রণা। পড়বো এখন কি মন্ত্রণা। কপাল আমার ফুটলো, পড়লাম আমি কোথায়? স্টপ। অর্কর সাথে বাদ বাকি টিম মেম্বার চিৎকার করে উঠল। আমার মার্কারি গলার আওয়াজে ওদের নাস্তানা বুধাল বোঝাই যাচ্ছে। তবে এখানে সম্মানটা তো আমারই গেল। আমি ওদের কাছে আসতেই দলের একজন বলল, আপু সব করেন বাট গান করেন না। জনগণ মাঠে মারা পড়বে। ওদের আকস্মিক মৃত্যুর জন্য আসামি আপনাকে বানানো হবে। অর্কর দিকে তাকাতে দেখি ওর ঠোঁটে অবজ্ঞার হাসি লেগে আছে। এই ছেলেটাকে আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আজ সকলের সামনে মাথা কাটা পড়ল। মিউজিক ডিরেক্টর বলল, তোমার গানের সাথে জগতের কোনো মিউজিক জোড়া তালি দিলে গান কেউ শুনবে না। একে তো কণ্ঠগত প্রবলেম, তার উপর গলার হাই বা লো স্কেলের মাপ তুমি জানো না। অর্ক এবারে মুখ খুলে বলল, অদ্রিজে চলো তোমাদের বাইরে এগিয়ে দেই। তাছাড়া আজকের মতো আমার কাজ শেষ। আমি বুঝলাম এটা কোন কাজ শেষের কথা বলল। তিথি তো অর্ক যা বলবে তাতেই মাথা দুলিয়ে সায় জানাবে। আমার প্রবলেম বলার মতো কিংবা বোঝার মতো কেউ নেই। রিকশায় করে যেতে যেতে তিথি একটু পর পর গা দুলিয়ে হেসে উঠছে। আজকের বিনোদনে সে আবেগাপ্লুত। আমি রেগে বলি, খবরদার দাঁত কেলিয়েছিস তো? এত হাসি কই পাস? আর যাই বল, অর্কর সাথে তোর জুটি যায় না। একদম ইমপারফেক্ট কাপল যাকে বলে। আমি মুখ বেঁকে বলি, আমার বই গেছে ওর সাথে জুটি বাঁধতে। জঘন্য ছেলে। শুরু থেকেই জীবনটা তেজপাতা করে দিয়েছে। ওর মতো কেউ পার্মানেন্ট লাইফে আসলে আমি 4 দিনে কোমায় চলে যাব। 1 সপ্তাহ অর্কর সাথে আমার আর দেখা নেই।
তিথি বেশ জমে পিএসএর জব করছে। বলতে গেলে তার সাথেও কথা তেমন একটা হয় না। যখন থেকে অর্কর জব জয়েন করেছে তখন থেকেই শুধু স্টারের প্রশংসা। বিধায় যোগাযোগ টোটালি অফ করতে বাধ্য হয়েছি। একদিন হঠাৎই তিথি এলো। রাত 12:05। তিথি এসেছে 5 ঘন্টা পূর্বে। এ যাবৎ একটা কথা তার সাথে হয়নি। কত জিজ্ঞেস করলাম কেন এসেছে, জরুরি প্রয়োজন নাকি, কে শোনে কার। তিথি আমার দিকে না তাকিয়ে বারবার ঘড়ি দেখছে, যেন বিশেষ কোনো মুহূর্তের জন্য অধীর অপেক্ষায় বসে আছে। আশ্চর্য মেয়ে তো, কথা নেই বার্তা নেই, হুট করে আমদানি হয়ে আবার মুখে কুলু পেটে বসে রইল। এদিকে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে বোমা হয়ে উঠছি। যে কোনো সময় তিথির উপর বুম করে ফাটবো। ঘড়ির কাঁটায় কাঁটায় 12টা বাজতে তিথি লাফ দিয়ে উঠে বলল, অদ্রি চল তো ছাদ থেকে ঘুরে আসি। আমি হতবিহ্বল। এই না এতক্ষণ একটা কথাও বলছিল না, হুট করেই কথা বললো, তাও আবার আবদার করে বসলো মাঝরাতে ছাদ ভ্রমণ। আমি ক্যাট করে বললাম, পারবো না। আজব। চল না একটু হাওয়া খেতে খেতে গল্প করা যাবে। আমি দুদণ্ড ভেবে নিয়ে তার প্রস্তাবে রাজি হলাম। অনেকদিন ছাদে যাই না, একা গেলে বোর লাগে। নুকতা তো মাত্রাতিরিক্ত বোরিং বলে সেও কখনো যায় না। আচ্ছা থামো, চা করে নিয়ে তারপর যাই। না না, চাটা লাগবে না, ছাদে ভূত থাকবে। আর ভূত আমাদের চা খেতে দেখলে আফসোস করে জানতে চাইবে তার জন্য কেন আনা হয়নি। কি বাজে বকছিস, আমাদের ছাদে ভূত নেই। তিথি শুনল না, এক প্রকার টেনে জোর করে ছাদে নিয়ে গেল। রাতের মেঘাচ্ছন্ন আকাশে চাঁদখানা অনুপস্থিত থাকায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কোথাও কিছু দেখতে পেলাম না। আশেপাশের বিল্ডিং গুলো অধিকাংশই আধারে ঢাকা, ব্যতিক্রম 2-1টা ছাড়া। আমাদের 2 তলা বাড়ির সামনের 2 তলা বিল্ডিং এর ছাদ থেকে একটা তীক্ষ্ণ আলো এসে চোখে লাগছে। তাই পারতপক্ষে যেদিকে গেলে আলোটা না লাগবে সেদিকটায় যেতে লাগলে তিথি গড়গড় করে বলল, ওইদিকে কিছু নাই, এখানেই যা দেখার দেখবেই, সামনে তাকিয়ে থাক। তিথির সাথে এতদিন কোনো যোগাযোগ ছিল না। আজ হঠাৎ সে এলো, তার উপর শুরু থেকে যে আচরণগুলো করছে তাতে ওকে স্বাভাবিক মানুষ বলা চলে না। আমি অনিচ্ছায় সামনের দিকে তাকালাম। ছাদের আলো ছাড়া অন্য কিছু নজরে পড়ল না। হঠাৎ সিঁড়ি ঘর থেকে একটা মুখ উকি দিলে ছাদের উপর। আমরা অনেকটা দূরত্বে থাকায় মুখটা স্পষ্ট নয়। তার উপর মাথায় হ্যাট পরায় মুখের অর্ধেক ঢাকা পড়েছে। তিথির দিকে তাকাতেই দেখি ও মিটি হাসছে। এবার সন্দেহ হলো ওর বয়ফ্রেন্ড নয়তো, হতেও তো পারে। তাই বোধ হয় এত রাতে জোর করে ছাদে ধরে এনেছে। আমারও সামনের বিল্ডিং এর ছাদটায় দৃষ্টি হানলাম গভীরভাবে। একটা অচেনা মুখ নিচে থেকে কিছু একটা তুলে হাতে নিল। আরে হ্যাঁ, অনেকগুলো বোর্ড, যাতে কি সব লেখা রয়েছে। প্রথম একটা বোর্ড তুলে ধরলো আলোর সামনে বরাবর, যেন স্পষ্ট আমরা দেখতে এবং পড়তে পারি। বড় বড় হরফে লেখা, প্রথম বোর্ড, অদ্রিজা ফর ইউ। আমার হৃৎপিণ্ডে ধামাকা হলো জোরালো। এটা তো আমার জন্য, কিন্তু কে করবে এমন? দ্বিতীয় বোর্ড ধরল, হয়তো আমি পারফেক্ট নই, হয়তো তোমার পছন্দের মানুষও নই, কিন্তু তবুও আমি তোমার হাতটা চিরকালের জন্য ধরতে চাই। জানি না কেন, কিন্তু তোমাকে আমার চাই। তৃতীয় বোর্ড, প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি। অনেক রুড বিহেভ করেছিলাম, তার জন্য সরি। কিন্তু কি করব বলো, লেডিস ওয়াশরুমে অমনোদম শরীরে থাকলে নিজেকে কন্ট্রোল করা যে কত কঠিন তুমি আর বুঝবে কি। যাই হোক, তোমার ফিগার মারাত্মক। মনে করো না আমি আবার খারাপ ছেলে, আমি অসম্ভব ভদ্র ভালো ছেলে। না হলে ওই দিন অনেক কিছুই হতে পারত। চতুর্থ বোর্ড, তুমি ঝাল সহ্য করতে পারো না বলে আমি এখন ঝাল খাওয়া একদম ছেড়ে দিয়েছি। বরাবরই আমার ঝাল খাবার পছন্দ, কিন্তু প্রিয়তর পছন্দের কাছে নিজেকে নত হতে তো হবেই। তোমাকে আমি আজীবন শুধু মিষ্টি খাওয়াবো, বাইরের মিষ্টি, আমার মিষ্টি, সব মিষ্টি খাইয়ে তোমার ডায়াবেটিস করে দিব।
রাগ করো না, জাস্ট ফান। মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, আর আমার মিষ্টি তো সুগার ফ্রি। পঞ্চম বোর্ড, তুমি শপিং মলে পড়ে গিয়েছিলে। বিশ্বাস করো, আমার তখন মনে হয়েছিল সব কটা ফ্যানকে বেঁধুম ফেলাতে। তাদের জন্য তোমার শরীরে একটা আঁচড় লেগেছে, অথচ তোমাকে একটু যত্ন করে হাত ধরে তুলবার সৌভাগ্য আমার হয়নি। তুমি যে কত লজ্জা পেয়েছিলে আমার চোখ এড়ায়নি। আই প্রমিজ, এরপর থেকে তুমি পড়লে কোলে তুলে নিব। ষষ্ঠ বোর্ড, তোমার গলার আওয়াজ দারুণ। একটু ভয়েস হাই করলেই আমার তালে গাইতে পারবে। আমি আছি কেন? শিখিয়ে পড়িয়ে ওস্তাদ করেই তোমাকে ছাড়বো, তবে শর্ত সাপেক্ষে শিখাবো। আমাকে ছাড়া অন্য কারোর সামনে গাইবে না। রাজি? সপ্তম বোর্ড, এত কথা বলছি, বিরক্ত হচ্ছ নাকি? ভুলেও বিরক্ত হবার ভুল করো না, তাহলে আবার ট্রিট চেয়ে নিব। আচ্ছা বাদ থাক, মূল কথা আসি। তোমার ট্রিট কিন্তু এখনো দেওয়া শেষ হয়নি। প্লিজ লাস্ট একটা ট্রিট দাও। বিনিময়ে পুরো জীবন তোমার কাছে কখনো ট্রিট নিব না, প্রমিজ। অষ্টম বোর্ড, অদ্রিজা, তুমি আজ তো আমার কলিজা। তাই কলিজা বাদ পড়লে তো আমি সোজা উপরে পৌঁছে যাব। তাই এইটাই শেষ আবদার, না করলে এই দোতলার ছাদ থেকে লাফিয়ে জান দিয়ে দেব। তারপর আর কোনো বোর্ড নেই। আমার চোখে আকাশ ভাঙা পানির ধারা বয়ে যাচ্ছে। জীবনে কারো কাছে এতটা অমূল্য হব কখনো কল্পনা করিনি। এতটা ভালোবাসার মানুষ জীবনে আসবে। অনেকটা সময় পার হবার পর শেষ একটা বোর্ড ধরল অর্ক। হ্যাঁ, অর্ক। এতগুলো কথা শুনে আপনারা নিশ্চিত বুঝেছেন এটা অর্ক ছাড়া আর কেউ না। নবম বোর্ড, অদ্রিজা মাই ড্রিম, উইল ইউ গিভ ইউর হ্যান্ড টু মাই হ্যান্ড? উইল ইউ ম্যারি মি? আমি স্তব্ধ, বাক্রুদ্ধ, শ্বাস আটকে আসতে চাইছে কান্নার দমকে। এতটা আনন্দ হচ্ছে যা বলার বা লেখার কোনো সঠিক উপমা খুঁজে পাচ্ছি না। ধারণা করুন, মানুষ সুখকর স্বপ্ন দেখার পর যখন ঘুম ভেঙে মনে করে তখন কতটা তীব্র আনন্দ বোধ করে, কিন্তু কাউকে বলতে গেলে গুছিয়ে বলা হয়ে ওঠে না। আমার মুহূর্ত ঠিক একটা সুখকর স্বপ্নের মতো। অর্ককে আর দেখলাম না। চারপাশে তাকিয়ে দেখতে না পেয়ে কেমন অস্থির হয়ে উঠছি। সে আসছে না কেন? এভাবে চরম ক্ষণে ফেলে চলে গেল। ঠিক তখনই পেছনে থেকে কেউ একজন আমাকে গভীর আবেশে জড়িয়ে ধরল। চোখ বন্ধ করে জানি এটা অর্ক ছাড়া কেউ নয়। তার শরীরের ঘ্রাণ তার উপস্থিতির কথা জানান দিচ্ছে। আমি সামান্য নাটক করে বললাম, আপনাকে বিয়ে করতে হয়ে গেছে। আপনি আর আমি হলাম ইমপারফেক্ট কাপল। একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু। চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে কাছে টেনে নিতে পারলে আমরা পারবো না? জীবনের সব জার্নি যে পারফেকশন দিয়ে শুরু হবে কে বলেছে? আমরা না হয় ইমপারফেক্ট থেকে পারফেক্ট হবার জার্নি শুরু করব। এখনো বলবে না? আমি অর্কর হাতটা ছাড়িয়ে ওর দিকে ঘুরে ওর গাল দুটো টেনে বলি, এত সুন্দর করে কেউ বুঝালো আর আমি মানব না তা হয়? বুঝলে মাই বেটার হাফ? অর্ক অগোছালো ভঙ্গিতে মাথা চুলকায়। তারপর আমার সাথে সেও হাসিতে যোগ দেই। পেছনে থেকে তিথি হেসে বলল, উইশ ইউ টু আ ভেরি হ্যাপি লাইফ জার্নি। আমি আর অর্ক একে অপরের দিকে চেয়ে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয়ে গেলাম। এই তো শুরু আমার পারফেক্ট কাপল হবার জার্নি। সমাপ্ত।